শুভ বিকেল। বরাবরের মতো আজকে আমরা ঈদের পরের ক্লাস যেটা পড়বো সেটা দেখতে পাচ্ছি সবাই হয়তো। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স অ্যানোভা টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা টার্ম, একটা টপিকস, সেটা নিয়ে পড়াশোনা করব, একটু জানার চেষ্টা করব। ওকে, চলো শুরু করা যাক। সো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স অর অ্যানোভা বলতে কি বোঝাচ্ছে, সংক্ষিপ্ত রূপে যদি আমরা বলি, অ্যানোভা এটা একটা টুল যেটা দিয়ে আমরা আসলে আমাদের টিকিউএম এর কোয়ালিটি অ্যাচিভ করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি যে আসলে সমস্যাটা কোথায় বা কি। ওকে, সো লেটস নো অ্যাবাউট অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স কি জিনিস, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে চলো দেখা যাক কি বলছে। যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স ইজ এ কালেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল মডেল and their associate estimation procedure used to analyze difference among group mean in a sample। অর্থাৎ বিভিন্ন স্যাম্পলের মিন যেটা, গড় যেটা অ্যানালাইজ করতে যে টুলস, স্ট্যাটিস্টিক্যাল টুলসটা ইউজ করে বা প্রসেসটা ইউজ করে, সেটাই হচ্ছে মডেলটা ইউজ করে, সেটাই হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, সংক্ষেপে অ্যানোভা। আরো যদি অন্যভাবে বলি, a technique which is compares to the sample basis on their means and is called ANOVA। যে যেখানে আমরা মিন এর উপর বেস করে অ্যানালাইসিস করব, সেটাকে যে টেকনিকের মাধ্যমে সেটাকে অ্যানোভা বলছি। যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দ্যাট ইউজ টু চেক if the means of two or more groups are significantly different from each other। কি বলা হচ্ছে, mean of two or more group each other। ANOVA checks the impact one or more factors by comparing means of different sample। মানে হচ্ছে কি তাহলে, যে যখন দুই বা ততোধিক ভিন্ন রকম ডাটা থাকবে, সেখান থেকে যে ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করব মিনের ভিত্তিতে, সেই যে টুলস বা টেকনিকটা, সেটাই হচ্ছে অ্যানোভা। তো এটা কি বলা হচ্ছে, যে দ্য টি এন্ড জেড টেস্ট মেথড ডেভেলপ ইন 20th century were used to statistical analysis until 1918 সালে, যতক্ষণ রোনাল্ড ফিশার নামে যে বিজ্ঞানী রয়েছেন তিনি এই মেথডটা সৃষ্টি করেন, টেকনিকটার সৃষ্টি করেন। সেজন্য এটাকে আবার আমরা ফিশার অ্যানালাইসিসও বলতে পারি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মেথড। and ANOVA is also called Fisher analysis of variance and the existence t test and z test আগে ইউজ করা হতো। the term become well known 1925 সালের পর থেকে ফিচার্স মেথডস ফর স্ট্যাটিস্টিক্যাল মেথডস ফর রিসার্চ ওয়ার্কস নামে একটা বই রয়েছে, সেটাতে আসার পর। সো সিম্পলি অ্যানোভা বলতে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস বুঝতেছি, যেটা আবিষ্কার করেন বিজ্ঞানী রোনাল্ড ফিশার, সেই জন্য সেটাকে ফিশার অ্যানালাইসিস বা ফিশার টুলও বলা হতে পারে। যেটা ডিপেন্ড করছে কি বিভিন্ন গ্রুপ বা সাবগ্রুপের মিনের উপর, অর্থাৎ গড়ের উপর অ্যানালাইসিসটাকে আমরা বলতেছি, অর্থাৎ গড় অ্যানালাইসিসটা যখন করব সেটাকে আমরা বলতেছি অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। ওকে, সো চলো দেখা যাক অ্যানোভা কি করছে বা কিভাবে কাজ করছে। তো অ্যানোভা জানার আগে আমাদের কিছু টার্ম জানতে হবে। তো প্রথমত মিন, আমরা মিন মানে তো জানি যে গড়, তাই না? এখন যেটা বলা হচ্ছে গ্রান্ট মিন, তাহলে গড়ের গড়। দেখো এখানে যদি আমরা বলি যে দ্য মিন ইজ দ্য সিম্পল অর অ্যারিথমেটিক অ্যাভারেজ অফ এ রেঞ্জ অফ দ্য ভ্যালুস। এটা আমরা সবাই জানি যে মনে করো এখানে কয়টা সংখ্যা আছে, সবগুলো যোগ করে গড় করলাম, এখানে কয়েকটা সংখ্যা আছে, সবগুলো যোগ করে গড় করলাম। তো there are two kinds of means that are used in ANOVA calculation, which is separate sample means, that are separate sample means and the grant mean। তো সেপারেট স্যাম্পল মিনস তো আমরা জানি এটা, আর গ্রান্ট মিনটা হচ্ছে কি সেটা জানতে হবে। দা গ্রান্ট মিন ইজ দ্য মিন অফ দ্য স্যাম্পল মিনস অফ অল মিন অবজারভেশন কম্বাইন্ড ইরেসপেক্টিভ অফ দ্য স্যাম্পল। মানে হচ্ছে এখানকার প্রত্যেক থেকে কি পাবো, একটা করে গড় পাবো, প্রত্যেক থেকে এই সবগুলার গড়ের গড়কে বলা হচ্ছে গ্রান্ট মিন। অথবা এই সবগুলা যদি আমরা একসাথে গড় করি এটার মতো করে, তাহলে সেটাকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে গড়ের গড়। তাহলে গ্রান্ট মিনটাই হচ্ছে গড়ের গড়, অর্থাৎ যে কোনো একটা স্যাম্পল থেকে যে গড় পাবো সেই রকম সেই গড়গুলোর অ্যানালাইসিসটাকে আমরা বলছি অ্যানোভা, এবং সেই গড়গুলোর গড়কে আমরা বলতেছি গ্রান্ট মিন। ওকে, নাও হাইপোথিসিস। দেখো হাইপোথিসিস যদি বাংলা করি তাহলে কি অনুসন্ধান, অনুসন্ধিৎসা বা কি বলবো, যে হাইপোথিসিস যদি আমরা বলি
যে একটা ধরে নেওয়া বা এরকম মনে করা, বলা হচ্ছে যে a hypothesis is an educated guess about the something world around us. কি a hypothesis is an educated guesses মানে ধারণা করব, ধরে নিব about something in the in around the world around us বা আমাদের চারপাশে যা আছে সেটার উপর। So it should be testable either by experiment or observation. Considering our above medication example যদি আমরা দেই, we can assume that there are two possible cases: either the medication will have an effect on the patients or not. This statement is called hypothesis. সহজ ভাবে যদি বলি যে এখানে কি বলছে যে ওষুধ খেলে, মনে করো করোনা ভ্যাকসিন এখন আবিষ্কার হয়েছে, রাশিয়ার যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যে এটা কার্যকর অথবা না, তাই না? এটা রোগীদের জন্য কার্যকর অথবা না, এটা আমরা ধরে নিচ্ছি, এটা একটা হাইপোথিসিস। এই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে হাইপোথিসিস, যে হ্যাঁ হতেও পারে নাও হতে পারে। ওকে, সো অ্যানোভা এ ধরনের দুটো হাইপোথিসিসকে তারা ইউজ করে, uses a null hypothesis and an alternate hypothesis. তো null hypothesisটা কি বলা হচ্ছে, যে null hypothesis in a ANOVA is the valid when all the sample means are equal. এই নাল হাইপোথিসিসটা তখনই কারেক্ট হবে বা ঠিক হবে, যে ভ্যাকসিন তখনই ঠিক হবে যখন কি সবার ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে, তাই না? এরকমই বলা হচ্ছে যে নাল হাইপোথিসিস ANOVA is valid when all samples means are equal or they do not have any significant difference, thus they can consider a part of larger set of population. On the other hand, the alternate hypothesis is valid when at least one sample means is different from the test of the means. দেখো, রাশিয়ার যে ভ্যাকসিন সেটা যদি সবার ক্ষেত্রে সফল হয় তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে সমান, নাল হাইপোথিসিস। কিন্তু দেখা যাচ্ছে যে 3 জনের ভিতরে 2 জনের হচ্ছে ঠিক, আবার একজনের হচ্ছে না, বা কিছু চেঞ্জ আসতেছে, ভেরিয়েশন আসতেছে, তখন আমরা সেটাকে বলবো অল্টারনেট হাইপোথিসিস। ওকে, সো হাইপোথিসিসটা হচ্ছে কি তাহলে একটা অ্যাজাম্পশন। তো এখানে আমরা নাল হাইপোথিসিসকে এইচ নট দ্বারা প্রকাশ করছি, এইচ ওয়ান এর এইচ এল বা এইচ ওয়ান যেটাই দিয়ে প্রকাশ করি না কেন, যে এখানে সকল প্রকার গড়গুলো কি সমান, মিউ ওয়ান মিউ টু সব গড়ই সমান, কিন্তু এখানে সমান নয়। তাহলে হাইপোথিসিস একটা অ্যাজাম্পশন। তো দুই প্রকার হাইপোথিসিস অ্যানোভাতে ইউজ করা হয়, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। যখন সকল গড় মান সমান হবে তখন সেটাকে আমরা নাল হাইপোথিসিস বলছি, কিন্তু যখন দুটো সমান হলো একটা হলো না, বা যখন একটু ভেরিয়েন্স দেখা যাবে তখন সেটাকে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস বলছি। ওকে, নাও what does one way or two way mean? এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। সো ওয়ান ওয়ে আর টু ওয়ে রিফার্স দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অর্থাৎ কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস রয়েছে। ভেরিয়েবল আমরা পড়েছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যেগুলো কারোর উপর নির্ভর করে না, যেমন মানুষের বয়স কোনো কিছু দিয়ে চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল। কিন্তু কতটুকু খাবে কি খাবে না সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না কোনো। সো ওয়ান ওয়ে টু এ রিফার্স দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইন ইউর অ্যানালাইসিস অফ ইউর ভেরিয়েন্স টেস্ট। আমরা যে ডাটা নিয়ে টেস্ট করব সেখানে কতগুলি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটার উপর ডিপেন্ড করছে। সো ওয়ান ওয়েটা কি, ওয়ান ওয়ে হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে উইথ লেভেল, টু লেভেল, লেভেল হতে পারে। ফর এক্সাম্পল ব্র্যান্ড অফ সিআরএল, যে সিআরএল এর যে ব্র্যান্ড, টু অ্যাওয়ে হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হতে পারে যে ব্র্যান্ড অফ সিআরএল, ক্যালোরিজ এক্সেট্রা, আর অনেক কিছু হতে পারে। সো ইট ক্যান বি মাল্টিপল লেভেল, লেভেল অনেকগুলো হতে পারে। এটা কিন্তু বুঝতেছি যে একটা ডাটা, আমরা যে ডাটা নিয়ে এর আগে পড়াশোনা করেছি সেই ডাটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম সেটার উপর বেস করে ওয়ান ওয়ে টু ওয়ে, যখন ও একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেস করে কাজ করছে তখন সেটাকে আমরা ডাটা বলছি। যখন অনেকগুলো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট টু অ্যাটলিস্ট টু ভেরিয়েবলের উপর কাজ করছে সেটাকে টু অ্যাওয়ে অ্যানোভা বলছি বা টু অ্যাওয়ে বলছি। তাহলে এখন বলা হচ্ছে যে তাহলে আমরা একটু আগে বললাম যে গ্রুপস অর লেভেলটা কি, যে এখানে শব্দটা ব্যবহৃত হলো লেভেল। বলা হচ্ছে যে গ্রুপস অর লেভেল আর দ্য ডিফারেন্ট গ্রুপস অর লেভেল আর দ্য ডিফারেন্ট গ্রুপস উইথিন দ্য সেম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মনে করো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে এজ, এজের আন্ডারে অনেকগুলো হতে পারে, যেমন আমেরিকান হতে পারে, বাংলাদেশি হতে পারে, চাইনিজ হতে পারে, হ্যাঁ।
তো ইন অ্যাবভ কমপ্লেক্স এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ব্র্যান্ড অফ সিআরএল মাইট বি দা লাকি চার্মস, রেজিন ব্র্যান্ড, কর্নফ্লেক্স এক্সেট্রা। তো এটা ব্র্যান্ড অফ সিআর অনেকগুলো ব্র্যান্ড হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টটা কি ব্র্যান্ড অফ সিআরও। সো টোটাল কি বলা হচ্ছে, টোটাল 3 লেভেলস হতে পারে, আরো বেশি হলেও হতে পারে। সো আওয়ার লেভেল ফর ক্যালোরিজ মাইট বি দা সুইট অ্যান্ড আনসুইট অ্যান্ড এ টোটাল অফ 2 লেভেলস। ঠিক আছে। সো গ্রুপ ওর লেভেল বলতে বোঝাচ্ছে একটা ডাটা আবার কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে, যেটাকে আমরা লেভেল অথবা গ্রুপ বলছি, কতগুলো গ্রুপে ভাগ করা যাচ্ছে। সো এখানে আরেকটা টার্ম আছে, হোয়াট ডাজ রেপ্লিকেশন মিন। রেপ্লিকা, আমরা রেপ্লিকা শব্দটার সাথে পরিচিত, যে রেপ্লিকা মানে কি নকল, ডুপ্লিকেট। সো এখানে বলা হচ্ছে ইটস whenever you are replicating a duplicating your test with multiple groups and with an two-way analyze your replication you have two groups। মনে করো একই ডাটা বারবার ইউজ করছো বা একই ভেরিয়েবল, তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলতেছি রেপ্লিকা বা রেপ্লিকেশন। এই ছিল কিছু সংজ্ঞা। ওকে, সো টাইপ অফ টেস্ট, আমরা কি কি টাইপ অফ টেস্ট করতে পারি এনএফ এর মাধ্যমে। তো আমরা প্রথমত দেখে নিব যে দুই ধরনের টাইপ সাধারণত করা যায়, সেটা হচ্ছে ওয়ান ওয়ে এবং টু ওয়ে। তো ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে, এছাড়াও টু ওয়ে এর কিছু ডেরিভেশন আছে, উইদাউট রেপ্লিকেশন, উইথ অর উইদাউট রেপ্লিকেশন ছাড়া হতে পারে, উইদাউট হতে পারে। সো ওয়ান ওয়ে এনোভা বিটুইন গ্রুপস বলা হচ্ছে when you want to test two group of to see if there a difference between them। মনে করো আমি দুটো গ্রুপ নিয়ে কাজ করছি, যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু দুটো গ্রুপ নিয়ে কাজ করছি, তখন সেটাকে আমরা বলতেছি ওয়ান ওয়ে অ্যানোভা বা ওয়ান ওয়ে অ্যানোভা। ওকে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু দুটো গ্রুপস। টু ওয়ে অ্যানোভা কি, উইদাউট রেপ্লিকেশন, অর্থাৎ এখানে কোনো রেপ্লিকেশন নাই, বলা হচ্ছে যখন আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো লেভেল অথবা গ্রুপস হতে পারে, তখন সেটা টু ওয়ে। আর টু ওয়ে অ্যানোভা উইথ রেপ্লিকেশনটা কি, যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু অনেকগুলো গ্রুপস হতে পারে, বাট সেই গ্রুপস গুলো রেপ্লিকেশন হতে পারে, তখন কিন্তু আমরা সেটাকে টু ওয়ে অ্যানোভা রেপ্লিকেশন বলছি। তো এই সাধারণত তিনটা, সাধারণত দুটো টেস্ট হয়ে থাকে অ্যানোভার অ্যানালাইসিস করতে হয়। তো চলো এখন ওয়ান ওয়ে অ্যানোভা সম্পর্কে আমরা একটু বলি। এগুলো ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা সবগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এবং সবগুলোই করা যায়। সো ওয়ান ওয়ে অ্যানোভাতে কি বলা হচ্ছে যে ইন এ ওয়ান ওয়ে অ্যানোভা আমরা জানি যে একটা ইয়ে থাকবে, independent variable. One-way ANOVA is used to compare two means from the two independent and unrelated groups and using F distribution. And then null hypothesis for this test, two means are equal and therefore a significant result, two means are unequal। দেখো ওয়ান ওয়ে অ্যানোভাতে যেটা আমরা করি যে দুটো ভিন্ন ভিন্ন গ্রুপস হতে হবে, তো প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট হবে। তো দুটো ভিন্ন ভিন্ন গ্রুপের ভিতরে আমরা এফ ডিস্ট্রিবিউশন করব, অর্থাৎ অ্যানালাইসিস করব যে এখানকার গড়গুলি কিরকম, সমান নাকি ভিন্ন। আমি একটা উদাহরণ দিয়ে শেষে অবশ্যই বুঝিয়ে দেব। তো এক্সাম্পল অফ ওয়ান এন্ড এনোভা কিরকম সেটা একটু দেখি। সো সিচুয়েশন ওয়ান যেমন এরকম, ইউ হ্যাভ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল র্যান্ডমলি স্প্লিট স্মলার গ্রুপস এন্ড কমপ্লিটলি ডিফারেন্ট টাস্ক। ফর এক্সাম্পল ইউ মাইট বি স্টাডিং এট দ্য ইফেক্টস অফ টি অন হাইট লস এন্ড ফ্রম থ্রি গ্রুপস। মনে করো আমরা চা পান করলে ওজন কমে যায়, তাহলে চা পান করলে ওজন কমে যায়, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করব, তখন আমরা কিন্তু গ্রুপে যেতে হবে। তাহলে কত প্রকার গ্রুপ, যে গ্রিন টি কেউ খায়, কেউ ব্ল্যাক টি খায়, আবার কেউ চাই খায় না, তাহলে এদের ভিতরে অ্যানালাইসিস করব, তখন কিন্তু আমার এই ওয়ান ওয়ে অ্যানোভাটা আসবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইফেক্টস অফ টি। ওকে, নাও সিচুয়েশন টু এরকম হতে পারে যে সিমিলার ওয়ান টু সিচুয়েশন, বাট ইন দিস কেস ইন্ডিভিজুয়ালস আর স্প্লিট ইনটু group based and attribute process. For example, you might be studying leg strength of the people according to the weight. You can split the participation into weight categories, যেটা কি আবার দেখো ওইটার ক্ষেত্রে আবার কিন্তু আমরা আরো সাবগ্রুপে বিভক্ত করতে পারি, যেমন মানুষের ওজন অনুসারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটার ক্ষমতা হতে পারে, এবং সেটা আবার সেই ওজনটাকে আমরা একটা প্যারামিটার ধরতে পারি, সেটা হচ্ছে ওভার ওয়েট, আবার নর্মাল ওয়েট, কম ওয়েট, সেটা সেভাবেও কিন্তু। তো সেই ক্ষেত্রেও কিন্তু ওজন কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে ওয়ান ওয়ে অ্যানোভা ইউজ করা হয়ে থাকে। ওকে, আমি শেষে কিছু ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবা।
এটাকে কমপ্লিটলি বোঝার জন্য, কারণ এটা একদিনে বোঝা যাবে না। লিমিটেশন অফ দ্য ওয়ান ওয়ে অ্যানোভা, কি কি লিমিটেশন? যে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে দুটো গ্রুপের ভিতরে যখন আমরা অ্যানালাইসিস করব, দুটো বা তিনটা, তো সেই গ্রুপগুলোকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে না দিই তাহলে আসলে বিপদ। যে টির আমরা অ্যানালাইসিস করব যে টি খেলে ওজন কমে, কিন্তু এখানে যদি আমরা গ্রুপ ডিফাইন করে না দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো না। সেটাই হচ্ছে লিমিটেশন অফ দ্য ওয়ান ওয়ে অ্যানোভা। নাও দ্য টু ওয়ে অ্যানোভা, তাহলে টু ওয়ে অ্যানোভা আমরা জানি দুটো কি থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে at least. So in two way ANOVA is an extension of one way ANOVA. With a one way you have one independent variable affecting the dependent variable. With two way ANOVA there are two independent variables. দেখো, ইন্ডিপেন্ডেন্ট দেন ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কারণ, আর ডিপেন্ডেন্ট আমরা বলতে পারি ফলাফল। যে হ্যাঁ, চা খাবো, চা খেলে কি হয়, অনেকের মাথা ঠিক হয়, অনেকের ফুরফুরা লাগে, অনেকের এই যে বিষয়গুলা ফুরফুরা লাগে, মাথা ঠিক হয়, এটা কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু চা খাওয়াটা সেটা হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো টু অ্যাওয়ে অ্যানোভাতে আমরা অ্যানালাইসিসের জন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে, সেখানে ওয়ান ওয়েতে যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লেগেছে। সো use a two-way ANOVA when you have one measurement variable quantity and two nominal variables. In other words, your experiment has an quantitative outcome and two categorical explanation variable. So two-way ANOVA is appreciated. যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে you might want to find out there is an interaction between income and gender from the anxiety level. যে ইনকাম এবং জেন্ডার অনুসারে তাদের অ্যাংজাইটি লেভেলটা কি, আর জব ইন্টারভিউজ। দ্য অ্যাংজাইটি লেভেল ইজ দ্য আউটকাম। অ্যাংজাইটি লেভেলটা হচ্ছে আউটকাম, কিন্তু দুটো ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনকাম এন্ড জেন্ডার, এটা কিন্তু পরিবর্তন নয়, আমরা পরিবর্তন করতে পারছি না। সো ভেরিয়েবল দ্যাট ক্যান বি measured, gender and income are two categorical variable. These categorical variables are also independent variable called factors of two ANOVA. তো এই যে আমরা এখানে কি বের করব, অ্যাংজাইটি লেভেল, যে কে কত দুশ্চিন্তায় আছে। তাহলে তার জন্য আমরা কি করছি, দুটো ভেরিয়েবলকে সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রথমত আমাদের ইনকাম এবং দ্বিতীয়ত জেন্ডার, যে একজন পুরুষ অথবা একজন মহিলা বা সে কত ইনকাম করলে তার অ্যাংজাইটি লেভেলটা কত হবে। তাহলে এই দুটোর উপর ডিপেন্ড করে তার অ্যাংজাইটি লেভেলটার আউটকামটা কিন্তু আসতেছে, সেটা আউটকামটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিভাবে দেখি আমরা, যে একজন ইনকাম, এখন যারা আমরা নতুন যুবক আছে তাদের ইনকামের সাথে অ্যাংজাইটি লেভেলের এত থাকে না, কিন্তু যখন সে পরিণত হবে, যখন সে একটা সংসার ও তার উপর ডিপেন্ড করবে, তখন কিন্তু তার ইনকামের সাথে অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যাবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো। সো এখানে কিন্তু দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা আউটকাম বেসড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে। বা যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টু ওয়ে অ্যানোভাতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ওকে, দ্য নেক্সট যদি আমরা কথা বলি assumption for two ANOVA, আমরা যদি two ANOVA assumption করি, কি কি এখানে বলা হচ্ছে যে population must be close to the nominal distribution. population অর্থাৎ যেখান থেকে আমরা কি করব, ডাটাগুলো চুজ করব, স্যাম্পল গুলো কালেক্ট করব, nominal normal distribution হবে, sample must be independent definitely, and population variance must be equal, and group size has equal sample. তো আমরা যে যখন এটা করব তখন ইকুয়াল সাইজ স্যাম্পল থেকে কিন্তু ইকুয়াল ভেরিয়েন্স থেকে কিন্তু আমাদের নিতে হবে, কোনো প্রকার বায়াসড হওয়া যাবে না। ওকে, এটা ছিল অ্যানোভা। এখন আবার একটা টার্ম দেখতে পাচ্ছি, হোয়াট ইজ ম্যানোভা। ম্যানোভাটা কি? তাহলে বলা হচ্ছে অ্যানোভারই পরবর্তীতে রূপ ম্যানোভা। এখানে তো আমরা অ্যানোভাতে দুটো দেখলাম, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু যখন এই ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে যে কি, ম্যানোভা ইজ জাস্ট অ্যান অ্যানোভা উইথ সেভারাল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। It is similar to many other tests and experiment in purpose of find out the responsible of variables dependent variable changed by the manipulating independent variable. The test helps to answer, মনে করো একটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অনেকগুলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, তাই না? যে কি, যে এই ভ্যাকসিন যেটা আসছে সেটা, বা কি বলবো, যে ওই যে যে ব্যক্তির ইনকাম এবং এটার উপর বেস করে তার অ্যাংজাইটি লেভেলটা, শুধু অ্যাংজাইটি হতে পারে না, তার সাথে তার অসুস্থতা থাকতে পারে, তার সাথে আরো অনেক কিছু। অর্থাৎ যখনই অনেকগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসবে তখন সেটা অ্যানালাইসিস করার জন্য ম্যানোভা ইউজ করা হয়। So independent variable, statistically dependent variables, interaction of dependent variables, what are the
among the এই কোশ্চেন গুলো সাধারণত অ্যারাইজ করে। তো আমরা একটু দেখি পরবর্তী স্লাইডে কি বলছে। ম্যানোভার এক্সাম্পল তো আমরা বললাম, দেখলাম যে বলা হচ্ছে যে সাপোজ ইউ ওয়ান্টেড টু ফাইন্ড আউট এ ডিফারেন্ট টেক্সট বুক এফেক্টেড স্টুডেন্ট the score in math and science. So improvements in math and science means there are two, দেখো এখানে math and science are two independent variables, so এখানে আবার improvement in math and science two আর এর ভিতরে আবার ইমপ্রুভমেন্ট চলে এসেছে, সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই সব ক্ষেত্রে তখন কিন্তু আমরা ম্যানোভা ইউজ করে থাকি। সো অ্যাডভান্টেজেসটা কি, যে মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়, ক্যান প্রোটেক্ট এগেইনস্ট টাইপ 1 এরর। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে মোর কমপ্লিকেটেড টু মেক চ্যালেঞ্জেস এন্ড দিস আর ডিপেন্ডেন্ট হুইচ আর অ্যাফেক্টিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এটসেট্রা। তো তার আগে একটু কিছু জানে নেওয়া দরকার। আমরা এখন একটু ক্যালকুলেশনে যাব, একটা ক্যালকুলেশন সিম্পলি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো ক্যালকুলেশনের এনওভার কিছু টার্ম আমরা দেখে নিব। এসএসটি সাম অফ স্কয়ার, এসএসডব্লিউ সাম অফ স্কয়ার উইথিন, এসএসবি সাম অফ স্কয়ার বিটুইন, এগুলো একটু জানতে হবে, একটু পরে লাগবে এগুলো কাজে। হোয়াট আর দ্য এফ স্ট্যাটিক্স এন্ড এফ টেস্ট, আমরা একটু আগে কথা বলছিলাম এফ টেস্ট অথবা এফ স্ট্যাটিস্টিক্স এর। তো এফ টেস্ট এবং এফ স্ট্যাটিস্টিক্স আগে ব্যবহৃত হতো, যে এফ টেস্ট আর এফ টেস্ট আর দ্য নেম অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স, এফ হুইচ ওয়াজ নেমড দ্য অনার অফ স্যার রোল্যান্ড ফিশারের নাম অনুসারে। দ্য এফ স্ট্যাটিস্টিক্স ইজ এ সিম্পলি রেশিও অফ টু ভেরিয়েন্স, দুটো ভেরিয়েন্সের রেশিওটাকে আমরা বলছি এফ স্ট্যাটিস্টিক্স। ভেরিয়েন্সেস আর দ্য মেজার অফ ডিসপারশন, সো হাউ far the affected data selected from the mean and larger than the dispersion. ওকে, চলো আমরা দেখা যাক কিছু ক্যালকুলেশনে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, যে এখানে যদি আমি বলি আমার এখানে 1 2 3 এটা সিরিয়াল, এটা বাদ, আমার ডাটা রয়েছে 3 2 1 5 3 4 5 6 7, এটা হচ্ছে আমার ডাটা। মনে করো আমি 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, ডান। এখন আমাদের অ্যাজাম্পশন গুলি ছিল বা সূত্রগুলি ছিল, যে হাইপোথিসিস দুটো ছিল, যে সবগুলোর গড় সমান হবে, এবং যদি সমান না হয় তাহলে সেটাকে নাল হাইপোথিসিস বলবো না, অ্যাট্রিবিউট বলবো। কি হচ্ছে দেখো, তো প্রথমে 3 2 5 1, তাহলে এটার 3 2 5 1 6, তো 6 3 দিয়ে ভাগ দিলে 2, এটার গড়। x বার 1, একটা x বার 1 x1, 5 3 4, 5 3 8 4 12, 12 কে 3 দিয়ে ভাগ দিলে 4, 5 6 7, এটার x বার 3, মানে হচ্ছে এটার 6, কারণ কি 5 6 11 আর সাথে 18, তাহলে 3 6 18 3 দিয়ে ভাগ, তাহলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গড় আমরা বের করলাম কত, 6। এবার x বার বার বা গ্রান্ট মিন যেটাকে আমরা বলতেছি, তাহলে গ্রান্ট মিনটা কি, গ্রান্ট মিনটা যদি আমরা বের করি, তাহলে এখন দেখো সবগুলো একসাথে যোগ করছি, 3 2 1 3 5 4 5 6 7, সবগুলো একসাথে যোগ করছি, 6 12 18 এটসেট্রা। আর নিচে কয়টা, তাহলে তখন একটা 3 3 3, তাহলে 9টা টোটাল, তাহলে 4। এখন বলা হচ্ছে এই গ্রান্ট মিন এবং এই যে মিন গুলি এগুলো সব সমান হবে। তাহলে কিভাবে সমান হচ্ছে, এসএসটি তে যদি আমরা চলে যাই, এসএসটি আমাদের বের করতে হবে কি, টোটাল অফ সাম, এই স্লাইডে যেটা আছে এসএসটি মানে যদি আমরা ভুলে থাকি তাহলে কি, সাম অফ স্কয়ার, সাম অফ উইথিন এন্ড সাম অফ বিটুইন। আমরা একটু দেখে নেই এসএসটি কিভাবে বের করছি। সাম অফ টোটাল হবে, টি হবে এখানে টোটাল। দেখো এখানে আমরা এক্স বার কত বের করেছি, 4। তাহলে প্রথমে কত আছে, প্রথমেরটাতে সেম কালারে দেখি, 3 মাইনাস 4 স্কয়ার, 2 মাইনাস 4 স্কয়ার, 1 মাইনাস 4 স্কয়ার, প্লাস একইভাবে 5 মাইনাস 4, 3 মাইনাস 4, 4 মাইনাস 4 করলাম। একইভাবে 5 মাইনাস 4, 6 মাইনাস 4, 7 মাইনাস 4, কারণ গ্রান্ট মিন কত, 4। এটার ইন্ডিভিজুয়াল মিন এগুলো, আর এটার টোটাল মিনের মিন কত, 4। তাহলে সবগুলো থেকে আমি বিয়োগ করলাম, ওকে। তাহলে কত আসবে, 1 প্লাস 4 প্লাস 9, আমি যদি গুণ করি, এখানে স্কয়ার মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, অর্থাৎ তাহলে কি 14 14 28 প্লাস 1 1 2, অর্থাৎ 30। তাহলে এখানে আমার যে এসএসটি সাম স্কয়ার অফ টোটাল যেটা বেরোলো সেটা হচ্ছে 30। এখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম আমরা বের করতে পারি m ইনটু n মাইনাস 1। mটা কি, mটা হচ্ছে কতগুলো, আর n হচ্ছে কতগুলো ডাটা, কতগুলো গ্রুপস। তাহলে এখানে কয়টা, 1 2 3টা, আর ডাটাও কয়টা, 1 2 3টা। তাহলে কি হবে,
3 ইন্টু 3 কত, 3 3 9, 9 মাইনাস 1 মানে কি, তাহলে 8, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 8। দেখো এখানে ভেরি সিম্পল একটা ক্যালকুলেশন। কি করছি, প্রথমে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গড় বের করছি, তারপর টোটাল গড় বের করছি, তারপর এসএসটি সামেশন টি এসএসটি বের করছি কিভাবে, প্রত্যেকটা থেকে যে গ্রান্ড গড় আছে সেটা বিয়োগ করে আমি কি বের করছি, এসএসটি বের করছি 30। এই এসএসটি আমরা দেখব উইথিন এবং বিটুইন দুটো সমান হয় কিনা, এবং ডিগ্রি অফ ফ্রিডম গুলি, যে এখানে যে ডিগ্রি অফ ফ্রিডম বের করলাম সেটাও সমান হয় কিনা সেটাই দেখার কথা। চলো দেখা যাক। তো আমাদের প্রথমে কি ছিল, এটা আমরা জানি, এই পর্যন্ত বের করছি। তো এখন এসএসডব্লিউ যেটা উইথিনে চলে যাব, যে এসএসডব্লিউ বলতে এই উইথিনে বোঝাচ্ছি আমরা। তাহলে এসএসডব্লিউটা কি আমরা একটু দেখি, তাহলে কিভাবে বের করব। 3 মাইনাস 2 এটা কত, আমাদের প্রথমটার প্রথম লাইনের গড় কত, 2, তাহলে প্রথম লাইনের গড় 2, তাহলে প্রত্যেকটা থেকে বিয়োগ দেই, 3 মাইনাস 2 স্কোয়ার, 2 মাইনাস 2 স্কোয়ার, 1 মাইনাস 2 স্কোয়ার, তাই তো। এই লেখাতে কি 5, এটার গড় কত 4, তাহলে 5 মাইনাস 4, 3 মাইনাস 4, 4 মাইনাস 4 হয়েছে। এবং এটার গড় কত 6, এটা কিন্তু উইথিন, ভিতরে উইথিনের, প্রত্যেকটার উইথিন, তাহলে 5 মাইনাস 6, 6 মাইনাস 6, 7 মাইনাস 6 হয়েছে, বের করলাম। তাহলে সবগুলো থেকে কত পাবো, 2 প্লাস 2 প্লাস 2 সমান সমান 6। ওকে, তাহলে এটার এসএসডব্লিউ যেটা সাম অফ স্কয়ার অফ উইথিন সেটা হচ্ছে 6। তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম বের করার সূত্র হচ্ছে m ইন্টু n মাইনাস 1। m আমরা জানি 3, n হচ্ছে কত 3 মাইনাস 2, তাহলে কত 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 3 2 এ 6। এটারও ক্ষেত্রে এটার ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 6, এটার ক্ষেত্রে কিন্তু 8। এবার আমরা বের করব এসএসবি অর্থাৎ সাম অফ বিটুইন। এই বিটুইনটা কিভাবে বের করব, দেখো এক্ষেত্রে আমাদের গ্র্যান্ড গড় হচ্ছে 4, তাহলে বিটুইন বের করার ক্ষেত্রে দেখো আমরা এই যে যে গড়টা আছে, সিঙ্গেল গড়টা আছে, সেটা থেকে গ্র্যান্ড গড়টা বিয়োগ করব 3 বার, যতগুলো নাম্বার আছে ততবার। তাহলে 2 মাইনাস 4 1 এর জন্য একবার, 2 মাইনাস 4 2 এর জন্য একবার, 2 মাইনাস 4 3 এর জন্য একবার। একইভাবে এখানে 4 মাইনাস 4, এখানে 6 মাইনাস 6, 3 বার করে আমরা করছি। ওকে, তাহলে 3 বার করে করার পর এখান থেকে আমরা এখন কি বের করব, আমাদের গ্র্যান্ড, এটার একটা ক্যালকুলেশন করে ভ্যালু পাবো আমরা। তাহলে 2 মাইনাস 4 যদি হয় 2 দুগুণে 4, তাহলে কত বের হচ্ছে, পরের স্লাইডে দেখি। তো এখানে আমরা কত পাচ্ছি, যদি এটা বের করি তাহলে 3 ইন্টু 4 ইন্টু 7 বের হচ্ছে কত, 24। এর আগে কত বের হয়েছে, এটাকে এসএসডব্লিউ কত বের হয়েছে আমাদের 6, আর এসএসটি কত বের হয়েছে টোটাল যেটা সেটা 30। ওকে, এসএসবি, তো এটার ডিগ্রি অফ ফ্রিডম বের করার সূত্র n মাইনাস 1, m মাইনাস 1, m হচ্ছে আমাদের 3 মাইনাস 1 2। সো এটার কত ছিল, এটার ডিগ্রি অফ ফ্রিডম ছিল 8, এসএসটি এসএসবির ছিল কত আমাদের 6, এবং আমাদের এসএস ডাব্লিউ ছিল 6, এসএসবির বেরোলো 2। আমরা সব দিক দিয়ে হিসাব করে দেখব। সো এখন আমরা যদি আসি 24, এখন যদি আমরা টোটালটা হিসাব করি, যে আমাদের এসএসটি, আমাদের সূত্র হলো কোথায় গেল, আমাদের সূত্র হলো এসএসটি ইজ ইকাল টু এস এস ডাব্লিউ প্লাস এস এস কত এসএসবি। তাহলে এসএসটি কত ছিল আমাদের 30, এসএসবি কত, ডাব্লিউ আমাদের কত, এসএসডব্লিউ আমাদের 6, এবং এসএসবি কত আমাদের 24। তাহলে 24 টোটাল 30 মিলেছে, এসএসটি এসএসডব্লিউ এবং এসএসবি টোটাল 30 মিলেছে। ওকে, এবার আসি আমরা, আমাদের ইয়ে ছিল কত, ডিগ্রি অফ ফ্রিডম, এসএসটির ডিগ্রি অফ ফ্রিডম ছিল 8, আমাদের এসএসবির ডিগ্রি অফ ফ্রিডম ছিল কত 6, এবং সরি এসএসবির ছিল 2 এবং এসএসডব্লিউর ছিল 6, তাহলে কত হলো 8। তাহলে এসএসটির সাথে ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকাল টু এসএসবির ডিগ্রি অফ ফ্রিডম, দুটোই মিলে গেল। ওকে, আমি আবার বলছি, দেখো আগের স্লাইডে যেটা ছিল আমাদের কি ছিল, যে এখানে আমাদের এসএসটি বের হয়েছে কত, এসএসটির গড় মেন বের হয়েছে 30 এবং ডিগ্রি অফ ফ্রিডম বের হয়েছে 8। এটা আমরা এসএস বিটুইন এবং এসএস উইথিন এবং বিটুইন যোগ করে একই হওয়ার কথা, যদি একই হয় তাহলে অ্যানালাইসিস ঠিক আছে, যদি একই না হয় তাহলে অ্যানালাইসিসে ভুল আছে। ওকে, তো আমরা যদি চলে যাই এখানে অ্যানালাইসিস করলাম, তাহলে এখানে কত বের হলো 24, তাহলে 24 প্লাস 6,
এখানকার বেরোইছে কত 6, তাহলে 24 6 30 মিলে গেছে। এবং এখানে কত বেরোইছে n মাইনাস সমান সমান n মাইনাস n, এখানেও বেরোচ্ছে 6, তাহলে 6 আর এখানে কত বেরোইছে ডিগ্রি অফ ফ্রিডম 2, তাহলে 8, তাহলে টোটাল 8 মিলে গেছে। ওকে, এবার আসি হাইপোথিসিসে, যে বের করলাম, বের করার পর যে নাম্বার 1, যদি সবগুলো মিন সমান হয় তাহলে কি প্রথমত আমার হাইপোথিসিসটা খাটবে? হ্যাঁ, আমার সবগুলো মিন সমান হয়েছে। ওকে, তাহলে ওকে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়টাতে যেতে হবে। তো এখন এফ স্ট্যাটিস্টিক্স বের করার সূত্র হচ্ছে SSB বাই m মাইনাস 1 SSW বাই n n মাইনাস, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে 24/2 6/6 12/1 অর্থাৎ 12। এখন এটা হাইপোথিসিসকে ক্যারি করে কিনা সেটার জন্য আমাদের যেটা যেতে হবে এফ ডিস্ট্রিবিউশন টেবিল। আমাদের আলফা ভেরিয়েন্সে যদি আমরা বলি, সেটার জন্য একটা চার্ট রয়েছে, যে আমাদের প্রথম ইয়েটা কত ছিল, প্রথমটা ছিল 2, ডিগ্রি অফ ফ্রিডম ছিল 2 এবং পরের ডিগ্রি অফ ফ্রিডম ছিল 6। তাহলে সেই অনুসারে আমাদের টেবিলে 2 এবং 6 এর যদি এখানে 3.46, তাহলে 3.46 এদিকে চলে আসে, তাহলে 3.46, তো 3. হওয়া উচিত ছিল 3.46, কিন্তু আমাদের এফ স্ট্যাটিস্টিক্স এর মান বের হয়েছে কত 12, তাহলে হাইপোথিসিস সাপোর্ট করছে না। ওকে, তো এই ছিল আমাদের ক্যালকুলেশন। হয়তো অনেকখানি বোঝা যায়নি, আমি বলবো আবার সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং সেই সাথে এখানে আমি 4টা ভিডিও দিয়েছি, প্রথম 3টা খান একাডেমির, যেখান থেকে আমি এগুলো নিয়েছি। তো তোমরা সবাই সময় করে এই খান একাডেমির 3টে ভিডিও দেখবে এবং পরেরটাও দেখতে পারো, তাহলে তোমাদের যে কনসেপ্টটা অ্যাবাউট অ্যানালাইসিস সম্পর্কে সেটা ক্লিয়ার হবে। এখন আমরা একটু সামনের দিকে চলে যাই, প্রথমের দিকে চলে যাই আমাদের লেকচারের। সেটা যদি একটু আলোচনা করি, আবার একটু পুরোটা রিভিউ করি। প্রথম আজকে কথা ছিল অ্যানোভা সম্পর্কে জানার। অ্যানোভা সম্পর্কে জানার অনেক কিছু আছে, আরো অনেক বহুত, এটার অ্যাপ্লিকেশনও আছে যেটা এক্সেল অ্যাপ্লিকেশন করা যায়। তো এটা একটা টুলস, যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স স্ট্যাটিস্টিক্যাল টুলস, যেটা দিয়ে আমরা মিন অ্যানালাইসিস করব, অর্থাৎ আমাদের স্যাম্পলের যে মিন রয়েছে সেগুলো মিনগুলো অ্যানালাইসিস করে দেখব যে ওকে অর নট, যেটা কিনা আবিষ্কার করেন কে, রোনাল্ড ফিশার, যেটা 1918 সালে, যেটার নাম অনুসারে আমরা ফিশার অ্যানালাইসিসও সেটাকে বলতে পারি। তো এটা 1925 সালে সাধারণত সর্বসম্মুখে আসে এবং ওয়েল নোন আসে, যেটা ফিশারের একটা বই আছে স্ট্যাটিস্টিক্যাল মেথড অফ রিসার্চ ওয়ার্ক, সেটা থেকে আসলে চলে আসে। তো এই ছিল আমাদের অ্যানোভা, যেটা হচ্ছে একটা টুলস যেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করব কোনো কিছু ডাটার গড়। ওকে, তারপরে আমরা চলে আসি গ্র্যান্ড মিন, আমাদের জানা দরকার, অর্থাৎ সমগ্র ডাটাগুলো যখন একসাথে নিয়ে আমরা গড় করব তখন সেটাকে আমরা গ্র্যান্ড মিন বলছি, অর্থাৎ এরকম সাবগ্রুপগুলো না করে, অর্থাৎ সাবগ্রুপগুলোর গড় করে সেটাকে আবার গড় করলে সেটাকে গ্র্যান্ড মিন আমরা বলছি। ওকে, হাইপোথিসিস তো বললাম যে এজাম্পশন, একটা এডুকেটেড এজাম্পশন অথবা গ্যাসেস, যে ধরে নিলাম যে সবগুলো গড় সমান অথবা সবগুলো সমান নয়, যেটাকে আমরা মনে করি যেখানে সব গড় সমান, সেটাকে মনে করে ভিন্ন ভিন্ন ডাটা নিয়েছি ভিন্ন খান থেকে, কিন্তু তারপরেও তাদের সবার গড় সমান, সেটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস, কিন্তু যেখানে সমান নয় সেটা অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, এখন চলে আসবো আমরা 1A এবং 2A তে। 1A এবং 2A কি বলা হচ্ছে, যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন কাজ হবে, তখন সেটা 1A ভেরিয়েবল, যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ মাল্টিপল লেভেল সেটা 2A ভেরিয়েবল বা 2A হতে পারে, সেটাকে 2A বলছি আমরা। তো গ্রুপস অর লেভেল কি, যখন এই গ্রুপ মনে করো ওই যে চায়ের উপর বিভিন্ন ক্লাসিফিকেশন করলাম আমরা, বিভিন্ন ভাগে ভাগ করলাম, তো সে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আন্ডারে অনেকগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, সেগুলোকে আমরা বিভিন্ন গ্রুপ বা লেভেলে প্রকাশ করতে পারি। রেপ্লিকেশন মানে হচ্ছে সে এই গ্রুপেও আছে এই গ্রুপেও আছে, অর্থাৎ একটাই ডাবল আছে, সেটাকে রেপ্লিকেশন বলছি আমরা, অর্থাৎ প্রতিলিপি। ওকে, তারপরে যদি আমরা বলি আমাদের টাইপস অফ অ্যানোভা ছিল 1A 2A অ্যানোভা। মূলত 2A দুই প্রকার, উইদাউট রেপ্লিকেশন এবং রেপ্লিকেশন, মানে হচ্ছে কোনো কমন ডাটা নেই, কিন্তু এখানে আবার কমন রেপ্লিকেশনে কমন ডাটা আছে। 1A অ্যানোভার ক্ষেত্রে আমরা 1 ইন্ডিপেন্ডেন্টের ইয়ে নিয়ে কাজ করব, 2 ইন্ডিপেন্ডেন্ট ডাটা নিয়ে গ্রুপসে কাজ হবে, কিন্তু একটা বিশেষ ডিপেন্ডস করবে একটা ইন্ডিপেন্ডেন্টের উপর, সেটার উপর অনেকগুলো ভেরিয়েন্স হতে পারে। এখানে দুটো সিচুয়েশন দেওয়া আছে, একটা টির আর একটা হচ্ছে ওয়েজনের।
তো দেখা যাচ্ছে যে চা পান করবে তারা অনেকগুলো ভাগে ভাগ হতে পারে, যাদের ওয়েট কমবে সেটা হতে পারে। লিমিটেশন হচ্ছে গ্রুপগুলোকে ডিফাইন করে দিতে হবে, আদারওয়াইজ হবে না। টু ওয়ে অ্যানোভার কাজটাই হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করবে, যেমন এখানে বলা হয়েছে যে অ্যাংজাইটি এবং এজ এর উপর বেস করে, না সরি, এজ এবং স্যালারির উপর বেস করে তার দুশ্চিন্তার লেভেলটা কিরকম, তখন কি দুটো ভেরিয়েবল এরকম অসংখ্য হতে পারে যেগুলোর এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, সেটার উপর যখন কাজ করব সেটাকে টু ওয়ে অ্যানোভা বলছে। অ্যাজাম্পশন টু ওয়ে অ্যানোভা। ম্যানোভা বলছে যখন ঠিকই আছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু অনেকগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন সেটাকে আমরা ম্যানোভা বলছি বা ম্যানোভা নিয়ে কাজ করছি। ওকে, তো ডিসঅ্যাডভান্টেজ এবং সাথে কিছু আমাদের স্ট্যাটিস্টিক্স ছিল এবং কিছু এখানে যেটা হবে যে সাম অফ স্কোয়ার অফ টোটাল টির মানটা লেখাটা এখানে উঠেনি, টোটাল এটা উঠবে সাম স্কোয়ার অফ উইথিন এন্ড বিটুইন। ওকে, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সিম্পলি কিভাবে অ্যানালাইসিস করা হয়, যে এসএসটি এর মান কিভাবে বের করা হয়, তারপর এসএসটি ইজ ইকুয়াল টু এসএসডব্লিউ এবং এসএসবি হচ্ছে কিনা, এটা সাধারণত মিলে যায়, যেটা আমরা দেখলাম। তারপরে এসএসবি বের করলাম, ডিগ্রি অফ ফ্রিডম বের করলাম প্রত্যেকটার, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম বের করার পর সেটা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ ওকে আছে। তারপর হাইপোথিসিস এক সাপোর্ট করে কিনা, হাইপোথিসিস টু সাপোর্ট করে কিনা, হাইপোথিসিস এর জন্য আমরা এফ স্ট্যাটিস্টিক্স বের করছি। বের করার পর আমাদের এখানে যে ডিস্ট্রিবিউশন টেবিল আছে সেখান থেকে ফ্যাক্টরের মান বের করে আমরা এফসি যেটা এফসির মান বের করছি, অর্থাৎ এফ স্ট্যাটিস্টিক্স এর মান বের করছি 3.346। তো এটা আমাদের সাথে যায় কিনা, এইভাবে অ্যানালাইসিস করে আমরা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আলোচনা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো এই ছিল আজকের লেকচার। এখনই এটা